আমার পুরো শরীর ব্যথা। আপনার সামান্য চুমুতেও আমি ব্যথা পাই। লাভ ইউ মো। কানের কাছে ঝুঁকে আরিশ কথাটা বলতে জ্যোতি চুপ হয়ে অন্যদিকে তাকাতে আরিশ আবারও ওর দিকে তাকিয়ে বলল, আমার ছোঁয়া পেয়ে তুই এত সুন্দর হবি জানলে আরো আগে ছুঁয়ে দিতাম। বলে জ্যোতির গলায় মুখ ডুবাতেই জ্যোতি আরিশের লক্ষণ ভালো না দেখে আরিশকে ছাড়াতে চেয়ে বলল, আরিশ ভাই, আপনি নিজের মধ্যে নেই, মরে যাব তো আমি। হুস। প্লিজ না, আপনি আমাকে অনেক ব্যথা দেন। আরিশ খান যেখানে হাত দেয় সেখানে ক্ষত করে ছাড়ে। যেটা তার সেটাকে যত্ন করতে জানে, আর যেটা তার নয় সেখানে কান্না করার সুযোগটুকুও রাখে না। আর যেখানে তুই সম্পূর্ণটাই আমার, সেখানে তোকে ছুলে তুই কাঁদবি না, যন্ত্রণা পাবি না। আমি তোকে ছুঁয়েছি, তার ক্ষত তোর শরীরে থাকবে না, এটা তো হতেই পারে না। আমি তোকে ছোঁবো, ব্যথা দেব, তুই সেই ব্যথায় কাঁদবি। তাও আমার দেয়া ব্যথাকে, তাও আমার দেয়া ব্যথায় আমাকে জড়িয়ে। আর নয় তুই অন্যথায় কাঁদতেও পারবি না। এই বলে আরিশ জ্যোতির ঠোঁট দুটো নিজের সাথে মিশিয়ে নিতে জ্যোতি ফুঁপিয়ে উঠতে আরিশ ওর ঠোঁট দুটো ছেড়ে কানের কাছে ঝুঁকে ফিসফিসিয়ে বলল, I really love you so much. Let me give you a little affection, please. আরিশ কথাটা বলতে জ্যোতি ওকে জোরে ধাক্কা দিয়ে বলল, ছাড়ো আমাকে। কি বললি? আবার বল। জ্যোতি চুপ থাকতে দেখে আরিশ আবারও বলল, I will adore you now. And you will enjoy it. That's final. আরিশের মুখে এমন কথা শুনে জ্যোতি চোখ দুটো ছোট করে ফুপিয়ে বলল, আমার কথাটা তো শুনুন, আমি মরে যাব। Shh, Mom. বলতে বলতে আবারও জ্যোতিকে নিজের সাথে মিশিয়ে নিতে নিতে বলল, আমি ডার্ক রোমান্স পছন্দ করি। আমার সাথে থাকলে অভ্যেস হয়ে যাবে। আরিশ এবারও জ্যোতিকে বুঝলো না বলে জ্যোতির ছোট্ট অষ্টাদশী মনটা কষ্টে জর্জরিত হলো, কিন্তু তবুও তা আরিশকে মুখ ফুটে বলতে পারল না। আরিশ মন মতো তার মুখে এলোপাথারি আদর করে ছেড়ে দিতে জ্যোতি কোনো রকম বিছানা থেকে টেনে টুনে নিজেকে তোলে শরীরের চাদরটা পেঁচিয়ে ওয়াশরুমের দিকে যেতেই আরিশ সেদিকে তাকিয়ে তৃপ্তির হাসি হেসে বলল, I really, really love you. I love you deeply. জ্যোতি আরিশের কথায় কোনো রকম সাড়া শব্দ না করে আগের মতো ওয়াশরুমে ঢুকতেই আরিশের ঠোঁট কামড়ে হেসে বলল, একা একা গোসলে যাচ্ছিস? আমাকে নিবি না? দাঁড়া, আমিও আসছি। এই বলে শোয়া থেকে বিছানার উপর উঠে বসতেই জ্যোতি ওয়াশরুমের দরজাটা মুখের ওপর ঠাস করে লাগাতে লাগাতে বলল, না। এই বলে শোয়া থেকে বিছানার উপরে উঠে বসতেই জ্যোতি ওয়াশরুমের দরজাটা মুখের ওপর ঠাস করে লাগাতে লাগাতে বলল, শাড়ি পরে পুতুল সেজে শরীর দেখিয়ে আমাকে শিক্ষা দিতে আসলে। পরের বারের থেকেও বেশি কষ্ট দিব। জ্যোতিকে এভাবে দরজা লাগিয়ে দিতে দেখে আরিশ এবার একটু শব্দ করে হেসে উঠে বলল, সারা বেলা পার হয়ে বিকালের শেষ প্রান্ত, গোধূলির পড়ন্ত সময়। আলিশ আয়ান রাজনৈতিক কাজে ব্যস্ত। আজ দুপুরের খাবারটাও দু ভাইয়ের পেটে জুটেনি। পলিটিক্স কাজ আরিশের পছন্দ, ক্ষমতা ক্ষমতা খেলা বরাবরই তার একটা পেশা। তবে সময়ের সাথে যেন রাজনৈতিক কাজ কমবে বেড়েই চলেছে। রাত করে ছাড়া এখন আর বাড়ি ফেরা হয় না। এর মধ্যে আবার সামনে আয়ানের অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা, যার জন্য আয়ানকে এখন সবসময় আরিশের পাশে পাওয়া যায় না। এই সময় যেমন দুদিন যাবৎ আয়ান পরীক্ষার প্যারায় আরিশের সাথে থাকতে পারেনি। সে দুদিনের কাজ গতকাল আর আজ সামনে সমানে করে যাচ্ছে ওরা। সারাদিনের এত এত ব্যস্ততার মাঝে আরিশ একবারের জন্য তার মৌয়ের খবরটা নিতে পারেনি। দেখে তাড়াতাড়ি কাজ সেরে ক্লান্তির নিঃশ্বাস ফেলে পকেট থেকে ফোনটা বের করে বাড়িতে কল দিতেই সাজিদা খান কলটা রিসিভ করতেই আরিশ বলল, আমার বউকে ডেকে ফোনটা দাও। আরিশ কল দিতেই উনি জ্যোতিকে ডাকতে জ্যোতির ওপরে নিজের রুমে বসেই চেঁচিয়ে বলল, মা, ভালো লাগছে না, পেটে ব্যথা হচ্ছে, সিঁড়ি দিয়ে নামতে ইচ্ছে করছে না। সাজিদা খান জ্যোতির কথায় আরিশকে বললেন, মৌয়ের শরীর ভালো না, তুমি বরং বাসায় এসে কথা বলো। হুম, তুমি আসবে কখন? এক্ষুনি আসছি আমি। তুমি যখন আসছোই তাহলে ফোন করার কি প্রয়োজন ছিল? সে তুমি বুঝবে না আম্মু। আরিশ কথাটা বলতে সাজিদা খান নিশ্চুপ হয়ে যেতেই আরিশ ফোনটা রেখে আয়ানকে বলল, আয়ান, ভাই। আমি বাড়ি যাব, আমার বউয়ের কাছে। আচ্ছা যাও, আমি এদিকটা দেখছি, শেষ হয়ে গেলে চলে আসবো। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। হুম।
ফকফকে রাতের আকাশের তারাগুলো দেখতেও যেন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। কেমন গা ঠান্ডা হওয়া, অস্থির বাতাস অশান্ত মনটাকেও শান্ত করে দিতে পারে। তবে আজ যেন ফারির মনটা কিছুতেই ভালো হচ্ছে না। যে ফারির ছাদে এসে আকাশের তারা, শরীরে ঠান্ডা প্রকৃতির বাতাস লাগা মাত্র সব মন খারাপ ভালো হয়ে যেত, তা আজ তার কিছুই হচ্ছে না। ফারি ছাদের রেলিং ধরে দূর আকাশে তাকিয়ে থাকতেই মনে হলো কেউ তার পিছনে এসে দাঁড়িয়েছে। ফারির এমনটা মনে হতেই তপ্ত নিঃশ্বাস ফেলে পাশে তাকাতে লুসিয়ানকে দেখা মাত্র ওকে চাপটে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমাদের জীবনে পূর্ণতা পেলে খুব বেশি কি ক্ষতি হয়ে যেত? বলুন না। আপনার আমার পরিচয় তো বেশি দিনের আপনার আমার পরিচয় তো বেশি দিনের নয়। তাহলে কেন কেন আমি আপনার প্রতি এতটা দুর্বল হলাম? আপনাকে হারিয়ে ফেলবো এই জন্য? যদি হারানোরই হয় তাহলে মায়া কেন জন্মালো? বলুন, বলুন না। ফারির কান্নাটা হয়তো লুসিয়ান বুঝলো, তাই বাঁকা হেসে ফারির মাথায় হাত বুলিয়ে ইংলিশ বাক্যে বলল, কেউ কাউকে হারাবো না, ওয়েট অ্যান্ড সি। লুসিয়ানের এমন কথার মানে বুঝদার ফারি কিছুই বুঝলো না। তবে হারাবা না শুনে লুসিয়ানকে বুক থেকে মাথা তুলে বলল, আম্মু কোনোদিনও মানবে না। তাছাড়া আপনাদের তো কালকে ফ্লাইট, আপনি তো চলে যাবেন। কিভাবে কথা বলবো আপনার সাথে? আম্মু তো আমার ফোনটাও নিয়ে গেছে। কথা বলার প্রয়োজন নেই। মানে? আপনি কিছু একটা বলতে চাইছিলেন, প্লিজ লুকাবেন না, বলেন না। পূর্ণতা না পেলে তো কিছু করার নেই। ভাবলেশীনভাবে বলল। কি? ছলছল নয়নে বলল ফারি। দেখো, সবকিছুর পূর্ণতা পেতে হবে এমন তো কারণ নেই। থাক না কিছু অপূর্ণতা, ভুলে যাও আগের সবকিছু। আমি তো চলে যাব, বললাম তো, মনে করবে মরীচিকা। লুসিয়ান, তাহলে এতদিন? লুসিয়ানের মুখে প্রতারণার কথা শুনে ফারি লুসিয়ানের থেকে নিজেকে ছাড়িয়ে পিছাতে পিছাতে অবিশ্বাস্য কণ্ঠে চিৎকার করে বলল, কেন করলেন প্রতারণা? আমার ফরেন ছেলেদের প্রতি দুর্বলতা ছিল, এর জন্য এটারই সুযোগ নিলেন, তাই না? হ্যাঁ, নিয়েছি তো। দায় ছাড়া ভাব নিয়ে ফারি লুসিয়ানের থেকে পরপর প্রতারণার আঘাত পেয়ে ওর হাত পা কাঁপে, চোখ থেকে অজস্র অশ্রু গড়িয়ে পড়তে পড়তে শুরু করলো। ততক্ষণে ফারির আগে লুসিয়ানের কলার চেপে কাপা কণ্ঠে বলল, ভালোবেসেছিলাম, অন্যায় তো করিনি। কেন করলেন এটা আমার সাথে? আমার ভালোবাসা তো ভুল ছিল না। আমি এমনই। তাহলে এতদিন আপনি আমার কাছে আসা, আপনার ছোঁয়া? সবকিছু মিথ্যা ছিল। লুসিয়ান কথাটা বলতে ফারি ঠাস করে লুসিয়ানের দুই গালে থাপ্পড় মেরে বলল, একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে লজ্জা করলো না? না। কি করে বলছেন এগুলো? আপনি চলে যাবেন বলে মনকে কোনো রকম মানাতে পারছিলাম না, বাড়ির কাউকে বোঝাতেও পারছিলাম না আমি আপনাকে ভালোবাসি। আর না পারলাম নিজের মনকে বোঝাতে। কথা পেঁচাও কেন তুমি? বললাম তো, ভুলে যাও সবকিছু। সবকিছু এত সহজ? চাইলেই সহজ। আপনি আমার সাথে প্রতারণা করে এড়িয়ে যাবেন ভাবছেন? সেটা পারবেন না। কি করবে তুমি? বাজে লোক, আমি আপনাকে ছাড়বো না। কিছুই করতে পারবে না। পারবো না। না। একই রকম দায়ছাড়া ভাব নিয়ে লুসিয়ানকে আজ এভাবে বদলে যেতে দেখে ফারি নাক ফুলিয়ে কাঁদতে কাঁদতে পিছিয়ে যেতে যেতে বলল, পারবো, তবে হ্যাঁ, আপনার হয়তো কোনো ক্ষতি করতে পারবো না, তবে নিজেকে তো শেষ করতেই পারবো। তখন আর কেউ কোনো বোঝা জোর করে আমার উপর চাপিয়ে দেবে না। তোমার মতো মেয়েরা আর কি পারে? ফালতু যত সব। লুসিয়ানের শেষ কথাটা ফারির কর্ণকুহরে হতে ও আর ওখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না। দুঃখ কষ্টে নিজের ভাগ্যকে দোষারোপ করে দৌড়ে সেখান থেকে ছুটে চলে আসে। ফারি চলে যেতে দেখে লুসিয়ান ছাদের দরজার দিকে ভালো করে দেখে নিল ফারি একেবারে নিচে চলে গেছে কিনা। লুসিয়ান ফারিকে দেখতে না পেয়ে ফারির দেওয়া গালের থাপ্পড়গুলো জায়গায় হাত রেখে বলল, হ্যাঁ, আমি এটা বলতেই ছাদে এসেছিলাম। বাবা, হোয়াটস দ্য ফাস অ্যাবাউট এ বাঙালি গার্ল? ডিড হি স্ল্যাপ হার 2 times? Because she is used to people's hands and she doesn't feel much pain. Otherwise, my white cheeks would have turned to red. বলে সেভাবেই গালে হাত রেখে ছাদ থেকে সিঁড়িতে বেয়ে নিচে চলে আসে। আরিশ তখন চলে আসতেই আয়ান মোটামুটি কাজ গুছিয়ে বাইক স্টার্ট দিয়ে আগে এলো তানিশাদের বাসার সামনে।
আয়ান প্রায় 25 মিনিট বাইক রাইড করে তানিশার বাসার নিচে আসতেই পকেট থেকে ফোন বের করে মনো নামে সেভ করা তানিশের নাম্বার কল দিতেই আজ প্রথমবার কল রিসিভ হতে আয়ান বলল, শত চাপ ক্লান্তির মাঝে আমার জান কল রিসিভ করলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। আয়ানের মুখে এমন আদরে কণ্ঠে জান শব্দটা শুনে ফোনের অপর পাশে তানিশার অদ্ভুত একটা ভালো লাগা কাজ করলো। তবে কিছু বলল না, চুপচাপ ফোনের অপর পাশে তানিশাকে লজ্জা পেতে দেখে আয়ান আবারও বলল, নিচে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসো। আয়ন কথাটা বলে ফোন কেটে দিতেই তানিশা নাক কান দিয়ে গরম নিঃশ্বাস ছেড়ে হাতের ফোনটা বিছানার উপর রেখে মাথায় সুন্দর করে কাপড় দিয়ে নিচে এসে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে লেবু কেটে শরবত বানিয়ে সেটা হাতে করে আয়নের সাথে দেখা করতে এসে রাস্তায় এসে দাঁড়াতেই আয়নের সেদিন তাকাতে আনিশার মাথাটা নিচে করে আয়নের দিকে বাড়িয়ে দিতে বলল, নিন আপনার শরবত। আমার? হুম। বাহ, বাবা চায়? আমার তানহুরানি আমার জন্য শরবত করে নিয়ে এসেছে। আপনি কষ্ট করে এলেন তো, তাই ভাবলাম বাসায় তো আর ঢুকবেন না, এখানেই নিয়ে আসি। আয়ান আর এ নিয়ে কথা বাড়ালো না। তবে প্রিয়সী নিজ হাতে শরবত নিয়ে এসেছে, এটাই তার শান্তি ভেবে ঢকঢক করে সম্পূর্ণ গ্লাস খালি করে গ্লাসটা এক পাশে রেখে পকেট থেকে কতগুলো কিটক্যাট চকলেট বের করে তানিশার দিকে দিতেই তানিশা আজ কোনো বাধা ছাড়াই সেটা নিতে আয়ান হঠাৎ তানিশার হাত ধরে ঘুরিয়ে পিছন ভাবে জড়িয়ে তানিশার ঘাড়ে মুখ ঠেকিয়ে বলল, তানুরানির ব্যবহার কেমন চেঞ্জ লাগছে। সে কি তাহলে অবশেষে আমার প্রেমে পড়েই গেল? আয়ানকে নিজের থেকে ছাড়িয়ে আয়ানের দিকে ঘুরে বলল, হুম, একদম আপনার প্রেমে পড়িনি, শুধু মানবতা দেখিয়েছি। ও তাই? হুম। সত্যি? হুম। আসলেই? হুম। ভেবে বলছো? হুম। সত্যি তো? তানিশা বুঝলো ওর বারবার হুম বলায় আয়ান সেটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ওর সাথে মজা নিচ্ছে, তাই মুখ ফুলিয়ে বলল, আপনি একটা চাতা। বলে চলে আসতে নিলে আয়ান ওর হাতটা ধরে ফেলতেই তানিশা ওভাবে আয়নের দিকে মুখ ফেরাতে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি? বিয়ে করবে আমায়? জানি না। চলো ওই বেঞ্চটায় বসি। বেঞ্চের দিকে ইশারা করে আয়ান কথাটা বলতেই তানিশা বেঞ্চের দিকে তাকাতে আয়ান তানিশার নরম তুলতুলে হাতটা নিজের শক্তপোক্ত হাতের মধ্যে নিয়ে সেদিকে হাঁটতে হাঁটতে বলল। আয়ান ওর ইমোশনাল কথাগুলো বলার মধ্যে তানিশা ফোরন কেটে বলল, না, মাত্রই জানলাম। তানিশার সামান্য কথাটুকু আয়ানের রোমান্টিক মুডটাই নষ্ট হয়ে গেল দেখে আয়ান বিরক্ত হয়ে নিঃশ্বাস ফেলে বলল, কলা গাছ। মানে? কষ? বুঝলাম না। বলছি কলা গাছ অনেক কষ। বলে ফিসফিসিয়ে আওড়ালো। আনরোমান্টিক মেয়ে একটা। তানিশা আয়ানের কথার মানে বুঝতে না পেরে ড্যাব ড্যাব করে আয়ানের দিকে তাকিয়ে থাকতে আয়ান তানিশার এমন চাহনির মানে বুঝতে পেরে ওর ডান হাত দ্বারা তানিশার ঠোঁটের দুই পাশে আলতোভাবে ধরে বলল, আপনাকে আর বুঝতে হবে না, এখানে বসুন। তানিশা আয়ানের কথা মতো বেঞ্চে বসতে আয়ান ওর সামনে হাঁটু গিরে বসে শূন্য হাতে তানিশার দিকে তা ভারিয়ে বলল, ভীষণ ভালোবাসি আপনাকে তানুরানি। আপনি কি হবেন আমার সারা জীবনের সুখ দুঃখের সাথী করতে? আয়ানের কথার তানিশা চুপচাপ মাথা নিচু করে রাখতে আয়ান আবার বলল, বিয়ে করবেন আমায়? জানি না। তানিশা পুনরায় একই কথা বলতে আয়ান নিঃশ্বাস ফেলে বলল, অন্য কাউকে বিয়ে করবে? তানিশা কিছু না বলে চুপচাপ বসে থাকতে দেখে আয়ান এবার বিরক্ত হয়ে ওর দুই বাহুতে হাত রেখে বলল, শুনো মেয়ে, বিয়ে তোমাকে আমাকেই করতে হবে, সে তুমি যখন করো। যদি না করি? করবে করবে। ওভার কনফিডেন্স? না। তাহলে? তোমাকে সব সময়ের জন্য সময় দিয়েছি, তবে আমি ব্যতীত অন্য কারোর চিন্তা মাথায় আনবে এজন্য নয়। আজ হোক কাল হোক তুমি খান বংশের ছোট ছেলে আজমান খান আয়ানের অর্ধাঙ্গিনী হবে। বাধ্য করবেন? না, তুমি নিজ ইচ্ছায় আমাকে ভালোবেসে বিয়ে করবে। এই বলে উঠে চলে আসতে নিলে তানিশা আয়ানের হাত ধরে বলল, এখনই চলে যাবে? থেকে কি হবে? সরি।
এ বলে তানিশা আয়ানের হাতটা ছেড়ে দিতেই আয়ান আর এক মুহূর্তর জন্য ওখানে দাঁড়ালো না, বাইক স্টার্ট দিয়ে চলে এলো। কারণ সে চায় না তানিশাকে কোনো বিষয়ে জোর করুক, তানিশা ওর কোনো রুড ব্যবহারে কষ্ট পাক, সেটা সে চায় না। তানিশার বয়স কম বড় হোক, তখন মেয়েটা আয়ানকে ঠিকই বুঝবে ভাবে। এ ভেবে আয়ান চলে আসতেই তানিশা সেদিকে তাকিয়ে আয়ানকে চলে যেতে দেখে তার বুকে কেমন ব্যথা করে উঠল। কেন উঠলো সে জানে না, তবে রাস্তায় দাঁড়িয়ে সেটা সে এখন ভাবতেও চায় না, বরং গ্লাসটা হাতে নিয়ে বাসার মধ্যে চলে এলো। আরিশ তখন বাড়ি ফেরার পথে তার মৌয়ের জন্য দুটো আইসক্রিম, কতগুলো চকলেট কিনে ফুল স্পিডে বাইক রাইড করে বাসায় এসে বাইক পার্কিংয়ে পার্ক করে বাড়িতে ঢুকতেই জুথিকে সবার সাথে বসার ঘরে সোফার উপর বসে সবার সাথে গল্প করতে দেখে সেদিকে এগোতে নিলে আরিশের উপস্থিতি টের পেয়ে সবাই গল্প করার মধ্যে একবার আরিশের দিকে তাকাতেই জুথিও সবার মতো আরিশের দিকে চোখ পড়তেই আস্তে করে উঠে সেখান থেকে চলে আসতে নিলে আরিশ ভ্রু কুঁচকে বলল। মৌ, জুথি আরিশের ডাকে দাঁড়ালো না, হেঁটে সানজিদা খানের কাছে চলে যেতেই আরিশও জুথির পিছন পিছন যেতে যেতে বলল। মৌ। তবে প্রতিদিনের তুলনায় জ্যোতির অভিমানটা আজ একটু বেশি মনে হলো, তাই কোনো রূপ আরিশের ডাকে সারা শব্দ না করে চুপচাপ সানজিদা খানের কাছে না গিয়ে ঘুরে চলে আসতে নিলে আরিশোর বাহু টেনে ঘুরিয়ে ওর দিকে করতেই জ্যোতি নিজের বাহু থেকে আরিশের হাতটা ছাড়িয়ে মুখ ঘুরিয়ে চলে আসতে নিলে আরিশ জ্যোতির বাহু পুনরায় চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে চটা কণ্ঠে বলল। সমস্যা কি তোর? জানিস না তোর মুখ ঘুরোনো দেখলে আমার রাগ হয়, সহ্য করতে পারি না এটা। ছাড়ুন আমাকে। বউ, আমাকে রাগাস না, নয়তো। এই বলে আরিশ কথাটা বলতে জুথি আরিশের হাত দুটো নিজের বাহু থেকে ছিটকে সরিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল। নয়তো কি করবেন আপনি? হ্যাঁ, মেরে ফেলবেন? মারুন, মেরেই ফেলুন। দুইবার তো আপনার জন্য মরতে গিয়েও ভাগ্যের জোরে ফিরে এসেছি, এবার না হয় সম্পূর্ণটাই মেরে ফেলুন। মৌ, আমি তোকে ব্যথা। চুপ করুন, ব্যথা দিতে চান না, অথচ সেটাই করেন। আপনার দেওয়া করা অত্যাচারে আমার শরীর পুরো ব্যথা হয়ে আসছে। কতবার বলেছিলাম আমার ব্যথা লাগে, আপনি শুনেছিলেন? আমার ব্যথা? অসভ্য, আপনি একটা অসভ্য লোক। আমার কাছে আর আপনি আসবেন না। জুথি এভাবে এতগুলো মুখের ওপর কথা বলে ফেলায় ওর স্মরণে ছিল না ও কার সাথে এই কথাগুলো বলছিল। ওর যখন ও স্মরণে এলো ও কি বলে ফেলেছে, তখন আরিশের ভয়ে কথা বলাটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। আস্তে মাথা নিচু করে ভয়ে কাচুমাচু করতে যখন দেখলো আরিশ কোনো কথা বলছে না, তখন সেখান থেকে দৌড়ে পালানোর জন্য সিঁড়ি পর্যন্ত আসতেই ওপরের ঘর থেকে মনিও নিচে নামার জন্য তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার সময় দুই বোন কেউ কাউকে না দেখে ধাক্কা খেয়ে ঠাস করে মেঝেতে পড়ে ব্যথায় দুজনেই চিৎকার করে উঠে বলল। আহ! এমনিতে জুথি আরিশকে কথাগুলো বলে ফেলায় ভয়ে ছিল, এখন আবার ঠাস করে মেঝেতে পড়ে পায়ে ভীষণ ব্যথা পেয়ে কেঁদে উঠতেই মনি ব্যথা পেয়ে না কাঁদলেও ব্যথায় জায়গাটায় হাত চেপে ছোট ছোট চোখে জুথির দিকে তাকাতেই আরিশ ততক্ষণে দৌড়ে এসে জুথির পাশে বসে ওর সমস্ত শরীর পাগলের মতো দেখতে দেখতে বলল। মৌ, আমার জান, কোথায় ব্যথা পেয়েছো? দেখি, কাঁদে না আমার সোনা। এই বলে জুথির শরীর পা দেখার মধ্যে ওদের পড়ে যাওয়ার খবর শুনে সবাই বসার ঘরে উপস্থিত হতেই আরিশের এমন পাগলামি দেখে হতভম্ব হয়ে চোখ বড় বড় করে আরিশের দিকে তাকিয়ে থাকার মধ্যে আরিশ আবারও জুথির কান্না থামানোর জন্য জুথিকে বুকের সাথে চেপে বলল। এই তো আমার সোনা, কাঁদে না। কোথায় ব্যথা পেয়েছো বলো না আমায়। হ্যাঁ, বল না, এইভাবে কাঁদিস না। জুথি তখনও দু হাতে পা চেপে আরিশের বুকে মাথা রেখে কাঁদতেই আরিশ জুথির পা চেপে রাখা হাতের দিকে তাকিয়ে জুথির পা দু হাতে নিজের কোলে তুলে কোলের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বলল। আমার পাখি, এখানে ব্যথা পেয়েছো? জুথি আরিশের কথায় ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে বলল। ব্যথা লাগছে, ছাড়ুন। আমি একটু দেখি, এক্ষুনি ভালো হয়ে যাবে। না, আপনি ব্যথা দিবেন, আমি আপনাকে দেখাবো না। আরিশ জুথির ব্যথা পাটা হুট করে ডানে চাপ দিতে জুথি আবারও ব্যথা পেয়ে কেঁদে উঠতে আরিশ বলল। এই তো আমার সোনা, দেখো ব্যথা ভালো হয়ে গেছে। না না, ভালো হয়নি। আপনি আরও ব্যথা দিয়ে আমার পাটা পুরোপুরি ভেঙে দিয়েছেন। এখন আমি পঙ্গু হয়ে যাব, আর হাঁটতে পারবো না। এখন তো আপনি খুব খুশি, তাই না? আমার পাটা ভেঙে ফেলেছেন। জুথি শুধু শুধু ফালতু বকবক করতেই আরিশ হুট করে জুথিকে কোলে তুলে সিঁড়ি বেয়ে রুমের দিকে যেতে যেতে বলল। মুখ থেকে আর কোনো কথা বের করলে একদম কোল থেকে ফেলে দিব।
আরিশ কথাটা বলতে যথি আরিশের ভয়ে চুপ হয়ে গেল ঠিকই, কিন্তু আরিশের ওপর অভিমানটা যেন পাহাড় সমান হলো। কই সে পড়ে গিয়ে ব্যথা পেল, আবার নিজেই চাপ দিয়ে পাটা পুরো ভেঙেই দিল। এখন ওকে হসপিটালে না গিয়ে নিয়ে গিয়ে বলছে কাল কোল থেকে ফেলে দিবে। আরিশ জ্যোতিকে কোলে করে নিয়ে যেতেই মনি বেকুব বনে ওদের যাওয়ার দিকে ড্যাব করে চেয়ে রইল। এই ভেবে কই সেও তো পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, কিন্তু আরিশ ভাই তো একবারের জন্যও জিজ্ঞেস করলো না। ছোট আপু, তুমি ব্যথা পেয়েছো? মনির ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকতেই লিমা খান মনির কাছে এসে মনি কোথায় ব্যথা পেয়েছে জিজ্ঞেস করতেই মনি বলল, না, আমার তেমন ব্যথা পাইনি মেঝমা। মনে হয় একটু বরফ দিলেই ঠিক হয়ে যাবে। মনি কথাটা বলতে লিমা খানুকে উঠিয়ে বসার ঘরের সোফায় বসিয়ে ফ্রিজ থেকে বরফ এনে মনির পায়ে দিয়ে দিলেন। আরিশ জ্যোতিকে কোলে করে রুমে নিয়ে এসে বিছানার উপর বসিয়ে নিচে মেঝেতে বসে জ্যোতির পা দুটো কোলের মধ্যে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে দুটো পাইতেই চুমু খেলো। খেয়ে বলল, ছোট আপু, তুমি ব্যথা পেয়েছো? পা দুটোতে এই বলে পা দুটোতে এক এক করে আবার চুমু খেলো। তবে আরিশ জ্যোতির পায়ে চুমু খেতে জ্যোতি আরিশের থেকে পা সরিয়ে এনে বলল, ছোবেন না আপনি আমায়। মৌ, আমি হ্যাঁ জানি তো। এখন আপনি বলবেন আপনি এসব ইচ্ছে করে করেননি, ভুল করে হয়ে গেছে, তাই তো? কিন্তু শুনুন, আমি আর আপনার সাথে কথা বলবো না। না মানে কথা বলবো না। এখন জোর করবেন তাই তো? স্বামীর অধিকার খাটাবেন তো? জ্যোতি কথাগুলো বলতে আরিশ দুদিকে মাথা নাড়িয়ে বলল, না, তুই আমার কাছে নিজের ইচ্ছায় আসবি। এই বলে উঠে সেখান থেকে চলে আসতে নিলে দরজায় নক করার শব্দ পেয়ে বলল। দরজা খোলাই। আরিশ কথাটা বলতেই লুসিয়ান দরজাটা ঠেলে ভিতরে ঢুকে এসে বলল। ভাই, তোমার সাথে কথা ছিল। লুসিয়ান কথাটা বলতেই আরিশ একবার জ্যোতির দিকে তাকিয়ে ফের লুসিয়ানের দিকে তাকিয়ে বলল। আচ্ছা, তুই বাগানে যা, আমি আসছি। লুসিয়ান চলে যেতেই আরিশ জ্যোতির কাছে এসে ওর মাথায় হাত রেখে বলল। সরি মৌ। আরিশ আরও কিছু বলতে নিলে জ্যোতি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিতেই আরিশ আর কিছু বলতে চেয়েও বলল না, চুপচাপ হেঁটে বাগানে চলে আসে লুসিয়ানের কাছে। আরিশ লুসিয়ানের কাছে গিয়ে ওর কাঁধে হাত রেখে বলল। করতে চাস তুই এখন? উই হ্যাভ গট এ ফ্লাইট টুমরো। আই ডোন্ট নো হোয়াট টু ডু। মাথার চুল দুই হাতে দুপাশে থেকে খামচে ধরে। বাবাইকে বলেছিস? ইয়েস, কি বলেছে? ড্যাড সেড টু টক টু এভরিওয়ান, বাট মম টোল্ড ড্যাড নট টু। Your uncle and auntie will never marry their daughter to a boy. They won't send their daughter to a distant land. I don't feel good, brother. It's impossible to live without her. আমার বোনকে ভালো রাখতে পারবি? আমার মতো রাগ সামলাতে না পেরে আবার কষ্ট দিবি না তো? আরিশ কথাটা বলতেই লুসিয়ান আরিশের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলে তাচ্ছিল্য কণ্ঠে বলল। Bhai, are you comparing yourself to me? Do you think you and I are the same? No one can love the way you do. If anyone could understand the depth of your love, then well. Anyway, I can give you one promise. Your sister will never be in pain because of me. I won't let her suffer. লুসিয়ানের কথা শেষ হতে আরিশ তপ্ত শ্বাস ফেলে বলল। Yes, Baba, your sister is something else. She actually gave me two slaps on my cheeks just for saying that. লুসিয়ানের কথায় আরিশ বাঁ হাতের আঙুলে মুখ টিপে হেসে লুসিয়ান দুঃখ প্রকাশ করে বলল। কই না তো। আরিশ লুসিয়ানকে সিরিয়াস হতে দেখে হাসি রেখে লুসিয়ানের কাঁধে হাত রেখে বলল। আমাদের বাগানে হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা আছে। যেরকম বলেছি শুধু কাজটা সেরকম করবি, বাকিটা আমি দেখে নেব। দু ভাই আরও বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলে দুজনে সেখান থেকে চলে আসে। আরিশ বাগান থেকে রুমে এসে জ্যোতিকে রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে যেতে দেখে পুনরায় তপ্ত নিঃশ্বাস ফেলে নিজেও না খেয়ে দরজা লক করে বিছানায় এসে ঘুমন্ত জ্যোতিকে টেনে বুকের মধ্যে নিয়ে আবারও নিঃশ্বাস ফেলে জ্যোতির কপালে চুমু খেয়ে পুনরায় একরকম কয়েকটা চুমু খেয়ে নিজেই হেসে জ্যোতির মাথায় কপাল ঠেকিয়ে নিজেও ঘুমিয়ে যায়। সারাদিনের দৌড়ঝাঁপ ক্লান্ত শরীরে বাবা চাচাদের সাথে বাড়ি ফিরল রাফিদ বসার ঘরে সোফায় গায়ে এলিয়ে দিতেই রোদ ইতস্তত করে কোনো রকম জড়তা কাটিয়ে রাফিদের কাছে এগিয়ে জিজ্ঞেস করে বলল। ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত করে দিব?
রাফিদ রোদের আলতো কথায় চোখের ওপর দিয়ে রাখা হাতটা সরিয়ে রোদের দিকে তাকিয়ে বলল, দে। রোদ রাফিদের থেকে সম্মতি পেয়ে রান্নাঘরে গিয়ে সুন্দর করে ঠান্ডা লেবুর পানির শরবত বানিয়ে রাফিদের হাতে এনে দিতেই রাফিদ সেটা খেয়ে বড় একটা নিঃশ্বাস ফেলতে পাশ থেকে মাহমুদ খান বলে উঠলেন, রুদাম্মু, আমার ছেলে আপনার সম্পর্কে স্বামী বলে আপনি শুধু তাকেই শরবত বানিয়ে দিলেন। আমিও তো আপনার সম্পর্কে শ্বশুর হই, আমাকেও তো একটু দিতে পারতেন। মাহমুদ খান কথাটা বলতে রোদ কেসে উঠে বিষম খেতেই পিছন থেকে নীলা খান 3 গ্লাস ঠান্ডা লেবু শরবত এনে বাকি 3 জনের হাতে দিতে বললেন। এই বলে উনি রান্নাঘরে চলে যান বড় যা ছোট যা এদের সাথে রাতের খাবারের সাজাতে। ওনারা সব খাবার টেবিলে রেডি করে সবাইকে ডাকতেই সাফন খান থেকে সবাই যে যার মতো ফ্রেশ হয়ে এসে খাবার খেতে বসতেই সাজদা খান আরিশ জ্যোতিকে দেখতে না পেয়ে বললেন, আরিশ, মুখে ডাকনি? ওরা খাবে না? ওনার কথায় রোদ নরম কণ্ঠে বলল, বড় মা, আরিশ ভাই কিছুক্ষণ আগেই আমি নিচে আসার সময় বলেছে জুথি ঘুমিয়ে গেছে, সেও খাবে না। খাবে না? এত বড় রাত না খেয়ে থাকবে দুজন? ওনার কথায় সাফন খান বললেন, তুমি খাও, ওদের খিদা লাগলে ওরা এসে খেয়ে নেবে। সাফন খান কথাটা বলতেই সাজিদা খান সবাইকে খাইয়ে পরে নিজেরাও খেতে বসতেই ফারিকে দেখতে না পেয়ে উনি পুনরায় জিজ্ঞেস করলেন, ফারি কই? ও খাবে না? সাজিদা খানের কথায় মমিনা খান চারপাশে দেখে বললেন, হ্যাঁ তাই তো, মেয়েটাকে তো সন্ধ্যার পর থেকে নিচে দেখলাম না। শরীর ঠিক আছে তো? ওর কথা বাদ দাও। এটা কেমন কথা? হ্যাঁ বড় ভাবি, ওকে এখানে আসতে হবে না, আমি খেয়ে ওর রুমে খাবার দিয়ে আসব। মেহজাবিন খান কথাটা বলতে কেউ কিছু বুঝতে না পারলেও ইন্দ্রিয়া তাইনি ঠিকই বুঝলেন উনি কেন ফারিকে টেবিলে খাবার খেতে ডাকছেন না। ওনারা খাবার খাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে রেখে বসার ঘরে এসে জিরানোর জন্য সোফায় বসতেই ইন্দ্রিয়া তাইনিন মেহজাবিন খানের উদ্দেশ্যে বললেন, মেহজাবিন আপু, আপনার সাথে কিছু কথা ছিল। উনি কথাটা বলতে মেহজাবিন খান হাসি দিলেন। ওনার মনে যেটাই থাকুক, ইন্দ্রিয়া তাইনিন খান এখন খানবাড়ির গেস্ট, সে সাপেক্ষে উনি নতুন কোনো সম্পর্ক হয়তো ওনাদের সাথে করবে না, তাই বলে গেস্টের সাথে খারাপ ব্যবহার উনি সেটা কখনোই করবে না। তাই উনি হাসি দিয়েই বললেন, হ্যাঁ আপু বলেন। আসলে আমি আপনার কাছে কিছু চাইতাম যদি। ওনার কথা শেষ হওয়ার আগেই মেহজাবিন খান বললেন, দেখেন আপু, আমার কাছে আপনি এমন কিছু চাইবেন না যা আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমরা হয়তো দূর দেশে থাকি, তবে আমার ছেলেটা খুব ভালো। আপনার ছোট মেয়ে। না আপা, আপনার প্রস্তাবটা ভালো, তবে আমার মেয়েকে আমি বিদেশি ছেলের সাথে বিয়ে দিব না। মেহজাবিন খান কথাটা বলতেই ইন্ডিয়া তাইনিন আর কথা বাড়ালেন না, তপ্ত নিঃশ্বাস ফেললেন। উনি চেয়েও না পেলে দ্বিতীয়বার আর কথা বাড়ান না, কারণ ওনার কাছে আত্মসম্মানটা অনেক। যদিও চাওয়াটা ওনার স্বভাবে নেই। বিশ্বের নামকরা বিলাসবহুল ধনী জিয়ান লুইজি গ্যান্টানার স্ত্রী উনি। কোনো কিছুর অভাব নেই, কোনো জিনিস চাওয়ার আগেই সামনে হাজির হয়। সেখানে আজ দ্বিতীয়বারের মতো চাইলেন ছেলের জন্য। তবে ওনার আবদার মেনে যদি মেহজাবিন খান ওনার মেয়েকে ওনাদের কাছে দিতেন, তাহলে ইন্ডিয়া তাইনিন ওনার সবটুকু দিয়ে ফারিকে আগলে রাখতেন। ইন্ডিয়া মুখটা ছোট করে সেখান থেকে চলে যেতে দোতলা করিডোর রেলিং ধরে দাঁড়ানো লুসিয়ান ওদের কথায় বাঁকা হেসে সেখান থেকে রুমে চলে যায়। রুমে এসে বিছানা গোছাতেই রাফিদ ততক্ষণে রুমে এসে দরজা নক করে বিছানার কাছে রোদের পাশে দাঁড়িয়ে পকেট থেকে 2টো কিটক্যাট চকলেট বের করে দিতেই রোদ চকলেট দুটো দেখে বেশ অবাক হলো, তবে সেটা রাফিদকে বুঝতে দিল না, নিজের মধ্যেই রাখলো। রাফিদ রোদকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ওর হাত দুটো তুলে চকলেটগুলো দিয়ে বলল, তোর জন্য। রোদ তখনও মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে দেখে রাফিদ রোদের থেকে সরে আসতে নিলে রোদ বলল, রাদীপ ভাই, কি বলবি বল। একটু আদর দিবেন? চোখ মুখ খিচে কথাটা বলল। রোদ তখনও চোখ মুখ খিচে বন্ধ করে আছে দেখে রাফিদ রোদের 2 বাহুতে হাত রেখে মুচকি হেসে বলল, কোথায় আদর দেব? যাবো মা। রোদকে তোতলাতে দেখে রাফিদ কপালে আলতো চুমু খেয়ে বলল, রোদ, আমি জানি না তোকে কোনোদিনও ভালোবাসবো কিনা, তবে আমি চাইবো তোকে ভালোবাসতে। তোকে বউয়ের প্রাপ্তটুকু দেওয়ার নির্দ্বিধায় কিছুর ইচ্ছে হলে আমাকে অবশ্যই বলবি।
আমি আদ ঠিক আছে, ভীষণ আদর দেবো। লাইট নিবি আয়। রোদ আর দাঁড়িয়ে রাফিদের কথা সহ্য করতে পারল না। ও বুঝাতে চাইলো কি আর রাফিদ বুঝলো কি। রোদ লজ্জা প্লাস ভয়ে দু হাতে চোখ মুখ ঢেকে রাখতে রাফিদ নিজেই বাতিটা নিভিয়ে রোদকে নিজের সাথে একটু একটু করে মিশিয়ে নিল। ভালোবাসা সুখ সুখ জিনিসে দুজন নিতান্তই হারিয়ে গেল তাদের বৈধ ভালোবাসার অন্তরালে। রাতের আধারের মতো কাটছে সময়, না কেউ থামিয়ে রাখতে পারছে না কারোর জন্য থেমে আছে, শুধু পোলাহে পোলাহে পার হচ্ছে। ঠিক তেমনই আরও একটি সুন্দর সকালের সূচনা পেরিয়ে মধু রোদের উকি দিল দুনিয়ার বুকে। কত সুন্দর পাখি কিচিমিচির আওয়াজ, তাদের না আছে কোনো পাওয়ার বেদনা আর না আছে কোনো কিছু হারানোর হতাশা। তারা মুক্ত আকাশে ডানা মেলে উঠতেই ব্যস্ত। শহরে ছোটাছুটি করত গাড়ির তীব্র হর্নের শব্দ, তারাও পাখিদের মতো সবাই যে যার নিজ কাজে ব্যস্ত। তেমনি খানমহলের কর্ত্রীরা সকালে সবার ব্রেকফাস্টের জন্য রান্নাঘরে খাবার বানাতে ব্যস্ত। কিন্তু ঘুম নেই ফারির চোখে। ফারি সেই কালকে সন্ধ্যার পর লুসিয়ানের কথায় ব্যথিত হয়ে ছাদ থেকে নেমে এসে সেই যে দরজা আটকে নিজেকে রুমবন্দি করেছে, সেই সময় থেকে এখন সকাল 8টা অবধি একইভাবে মেঝেতে বসে খাটের সাথে হেলান দিয়ে আছে। সারা রাত সে শুধুই নীরবে চোখের জল ফেলেছে, কাউকে শুনতে দেয়নি তার আর্তনাদ, বুক ফাটা কষ্টের বেদনা। তবে তার মন তখন চিৎকার করে কেঁদে বারবার একটা কথাই বলতে চাইছিল, ভালোবাসা অন্যায় না, তবে ভুল মানুষকে ভালোবাসা অন্যায়। আর আমি জেনে শুনে কেন সেটা করলাম? হে আল্লাহ, আমার এত কেন কষ্ট হচ্ছে? কেন আমি সহ্য করতে পারছি না? হে আল্লাহ, হয়তো আমাকে আপনার কাছে নিয়ে নিন, নয়তো আমার হৃদয়ের ব্যথাটা কমিয়ে দিন। ফারি যখন অজস্র যন্ত্রণায় কাতরিয়ে কান্না করছিল, তখন সময় পেরিয়ে কখন যে রাত হয়ে গেছিল এটা সে স্মরণে আনতে পারেনি। রাতের খাবার নিয়ে মেহজাবিন খান যখন ওকে ডাকতে ওর রুমে এসে দরজা নক করেছিল, তখন ফারি অনেক কষ্টে নিজের কান্নাটা আটকে কোনো রকম বলেছিল, আম্মু আমি খাবো না, তুমি নিয়ে খাও। মেহজাবিন খান মেয়েকে মেয়ে খাবে না শুনে ফের দ্বিতীয়বার আর কথা বললেন না। ফারি কেন খাবে না সেটা ওনার জানা, কারণ লুসিয়ান যখন ফারিকে কথাগুলো বলছিল তখন উনি ছাদের দরজায় দাঁড়িয়ে ওদের সব কথাই শুনছিলেন। যখন ওদের কথা শেষ হয়ে আসে ঠিক সেই সময়ে উনি ছাদ থেকে নেমে আসেন। মেহজাবিন খান পুনরায় হাতের খাবারগুলো নিয়ে চলে যেতেই ফারি আবারও কান্নায় ভেঙে পড়ল। সেই থেকেই এখন সকাল 8টা, ফারির চোখে এখন কান্নাটাও যেন আসছে না। কেমন নিস্তেজ হয়ে গেছে ছোট্ট শরীরটা। চোখ দুটো অতিরিক্ত কান্নার কারণে ফুলে টইটুম্বুর হয়ে গেছে। চোখের ভিতর সাদা আবরণটা যেন লাল আবরণে আবদ্ধ হয়েছে। চেহারাটা কেমন শুষ্ক হয়ে আছে, চুলগুলো হয়ে আছে এলোমেলো। ফারি তখনও অনুভূতি শূন্য হয়ে মেঝেতে বসে বিছানায় হাতে দুটো রেখে তার ওপর হেলান দিয়ে মেঝেতে দৃষ্টি স্থির করে রাখলো। হঠাৎ তার আনমনে তাচ্ছিল্য হেসে উঠে আওড়ালো, যে এই দুনিয়ার বুকে আর থাকবেই না, তার আর কিসের কষ্ট? যার দেহটা অন্যের নামে পরিপূরক, সে কি করে সেটা আড়ালে রাখবে? ফারির কথাগুলো হয়তো খুবই সামান্য, তবে এর মর্মার্থ বিশাল আকাশের মতো। সে শুধুই ফারি নিজেই জানে। আজও প্রতিদিনের মতো শরীরে নিজের থেকেও ভারী কিছু অনুভব করতে জ্যোতিতে ওঠে তেজ দেখিয়ে শরীরের ওপর থেকে আরিশের হাত পা সরিয়ে নেমে যেতে নিলে আরিশ ওর হাত ধরে টেনে আবারও বিছানায় ফেলে টেনে বুকের মধ্যে নিয়ে বলল, কই যাচ্ছ? আচ্ছা চুপ থাকো, বলতে হবে না, তবে আমার বুকের মধ্যে এভাবেই থাকো। থাকবো না আমি আপনার বুকের মধ্যে। ঠিক আছে যা। এই বলে আরিশ জ্যোথিকে ছেড়ে দিতেই জ্যোথি উঠে সেখান থেকে চলে আসতেই আরিশ এদিকে তাকিয়ে বাঁকা হাসলো। অতপর মনে মনে আওড়ালো, আমার বোকা মৌ পোকা, তোকে ঘুরে ফিরে সে আমার বুকেই আসতে হবে। সময়টা মনে হয় মধ্য দুপুর। খানমহলে সবার ব্যস্ততা। আজ ইন্দ্রিয়া তাইনিন ওনারা নিজ দেশে ফিরে যাবেন। সেই সুবাদে ওনাদের আপ্যায়নাধিক যথাযথভাবে করায় বিভিন্ন খাবার নিজ হাতেই করছেন বাড়ি কর্ত্রীরা। ওনারা দুপুরের খাবার সবাইকে খাইয়ে নিজেদের রুমে রেস্ট নিতে বললেন। বিশেষ করে ইন্ডিয়া তাইনিন ওনাদের, কারণ ওনাদের সন্ধ্যা 7টায় ফ্লাইট। তবে এখনও খানমহলে ফেরেনি আরিশ। সেই সকালে উঠে না খেয়ে বেরিয়ে গিয়েছিল, আয়ানকেও সাথে করে নেয়নি। কী কাজে আছে বলে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। সাজিদা খান পর মহলের মেইন দরজার দিকে তাকাচ্ছেন, ছেলেটা আসলো কিনা দেখার জন্য। সাজিদা খানকে পরপর দরজার দিকে তাকাতে দেখে পাশাপাশি কাল সন্ধ্যার পর থেকে লুসিয়ানের হাবভাব সব মিলিয়ে মেহজাবিন খান সেদিকে তাকিয়ে ঘুমরানো মুখেই বললেন, বড় ভাবি,
আরিশ আব্বু মনে হয় না এখন আসবে, ওর খাবারগুলো তুমি বরং ঢেকে রাখো। কি হয়েছে তোমার? কেমন মুখটা ফ্যাকাশে লাগছে? না বড় ভাবি, তেমন কিছু না, আসলে মনটার মধ্যে কেমন জানি করছে, কিছু ভালো লাগছে না। আচ্ছা, একটু স্যালাইন গুলে খাও, ঠিক হয়ে যাবে। হুম। কেমন থমকানো পরিস্থিতি দুমড়ে আছে খানমহলের ছেলে মেয়েদের ছোটাছুটি, আজ যেন তার কেউই নেই। থাকবে কি করে চঞ্চল দুথি? সে তো নিজের রুমে দরজা আটকে ঘাপটি মেরে বসে আছে। রোদ তাহলে সে তো বরাবরের জন্যই ঠান্ডা প্রকৃতির। বাকি রইল ইভা, সে তো আর তার জামাই এর সাথে জামাইয়ের বাড়িতে। যদিও সেও রোদের মতো ঠান্ডা প্রকৃতির, তবে ভাই বোনদের সাথে থাকলে সেও টুকটাক গল্প করে। আর রইল বাকি ফাঁড়ি, সে যেখানে থাকবে সেখানে মানুষ মন মরা হয়ে থাকতেই পারবে না। তার সাথে যদি হয় জুথি তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু আজ দুজনার কেউই নেই। ফাঁড়ি দুপুরে এলিয়ে যেতে বিছানার ওপর থেকে হেলিয়ে মাথাটা তুলে মেঝেতে থেকে উঠতে নিলে হঠাৎ চোখের সামনে সব কিছু কালো অন্ধকার হয়ে যেতে এই বিমড়ি খেয়ে পুনরায় মেঝেতে পড়ে বিছানার চাদরটা খামচে ধরলো। হয়তো এমনটা হওয়ার কারণ সন্ধ্যা থেকে এই দুপুর অবধি না খেয়ে একইভাবে বসে থাকা। আস্তে আস্তে চোখের সামনে থেকে অন্ধকার কেটে যেতে ভারী উঠতে বিছানায় বসে কিছু একটা মনে মনে আবারও ভাবলো। ভাবা অনুযায়ী কভারের কাছে গিয়ে একদম নতুন ভাঁজ না ভাঙা একটা গোল ফ্রক হাতে নিয়ে ম্যাচিং সব কিছু নিয়ে গোসলের জন্য ওয়াশরুমে চলে গেল। বেশ সময় নিয়ে গোসল শেষ করে ফাঁড়ি বের হয়ে আয়নার সামনে এসে নিজেকে একবার দেখে তাচ্ছিল্য হাসলো। অতপর দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে ভিজে টপ টপ পানি পড়া চুলগুলো আছড়ে ড্রেসিং টেবিলের সামনে চেয়ারে বসে তার পাশে রাখা চুড়ির কাঁতার থেকে এক মুঠো গাঢ় নীল রঙের চুড়ি নিয়ে দুই হাতে পরে নিল। সাথে হালকা সাজ, ঠিক ততটুকুই যতটুকু মৃত্যুর পর অন্য মানুষ তাকে সাজিয়ে দিতে কবরে সজ্জিত করার জন্য। সেটাই ভারী হাতে নিজেকে সাজিয়ে নিল। মানুষ দেহে যতক্ষণ প্রাণ থাকে কত সুন্দর করেই না নিজেকে সাজায়, কিন্তু দিন শেষে চরম সত্য মৃত্যুটাকে বেছে নিতেই হয়। হয়তো ইচ্ছায় নয়তো অনিচ্ছায়, তবে সেও দুনিয়ার চরম তিতা সত্যি। ফারি নিজেকে শেষ দেখায় যখন অতি ব্যস্ত, তখন অপর প্রান্তে লুসিয়ান ঠিক তার উল্টোটা। এখন বেলা প্রায় 3:23। লুসিয়ান সারা ঘরে পায়চারি করছে, তো কারো একটা ফোনের অপেক্ষা করছে। এমন আরও কিছু মিনিট পায়চারি করার মধ্যে হঠাৎ কাঙ্ক্ষিত ব্যক্তির ফোন পেয়ে দ্রুত সেটা রিসিভ করে কানে ধরতেই অপর পাশে বলল, ঠিক 4টা বাজে হেলিকপ্টার চলে আসবে। আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসছি। আরিশের সাথে কথা হয়ে গেলে লুসিয়ান ফোনটা রেখে সোজা হাঁটলো ফারির রুমের দিকে। ফারি যখন নিজের দিকে দেখতে ব্যস্ত, এমন সময় দরজার করাঘাতের শব্দ পেয়ে সেদিকে তাকিয়ে মনোযোগ সরিয়ে আবারও আয়নায় তাকাতে পুনরায় দরজায় করাঘাত করে লুসিয়ান বলল, ওপেন দ্য ডোর ফারি। ফারি দরজার বাহিরে মায়ের জায়গায় লুসিয়ানের গলা পেয়ে নাক ফুলিয়ে চোখের থেকে পানি ফেলে ঠোঁট কামড়ে নিজেকে স্বাভাবিক রেখে সেখান থেকে উঠে দরজার কাছে এসে বলল, প্রয়োজন তো ফুরিয়ে গেছে, তাহলে কেন এসেছেন? আই উইল সে দ্যাট লেটার, ফার্স্ট ওপেন দ্য ডোর। বললাম তো প্রয়োজন ফুরিয়ে গেছে, তাহলে কেন? আচ্ছা দাঁড়ান, যেহেতু চলে যাচ্ছেন শেষবারের মতো আবারও কি আপনার ইচ্ছেগুলো ওই ফারির কেন? সত্যি কথাটা গায়ে লাগলো বুঝি? গার্লস ননসেন্স টক, দে ওভার থিংস ফর নো রিজন। দেখুন যেটা বুঝেছি। Will you open the door? Or should I call everyone in the house and tell them exactly what our relationship was? My head is getting hot, but open the door. Otherwise, right now. মানে? ঘাবড়ে গিয়ে বলল। ততক্ষণে ফারি রাগের বসে দরজাটা খুলে দিতেই লুসিয়ান ভেতরে আসতে না আসতেই পুনরায় ওর গালে ঠাটিয়ে চড় লাগিয়ে বলল, মানে? লজ্জা হওয়া উচিত আপনার মতন মানুষদের। ঘৃণা করি আমি আপনাকে, ঠিক ততটাই ঘৃণা করি যতটা ঘৃণা করলে একটা মানুষের মুখে থুতু ফেলতে মন চায়। এই বলে লুসিয়ানকে বের করে দিতে নিলে লুসিয়ান হুট করেই ফারির দুই বাহু চেপে দেওয়ালের সাথে মিশিয়ে কণ্ঠ রেনিয়ে বলল, সুযোগ থাকলে থাপ্পড়ের প্রতিশোধ রোমান্স করে মিটিয়ে নিতাম। জাস্ট এখন সময় নেই হাতে, তাই দ্রুত চলো।
বলে ওর বাহু ছেড়ে দিয়ে ডান হাতটা ধরে বের হতে নিলে ফারি ঠাই জায়গায় দাঁড়িয়ে বলল, মানে? এই দাঁড়ান দাঁড়ান, কোথায় যাব? শ্বশুর বাড়িতে। বেঈমান অর্ধপাগল লোক, আমার হাত ছাড়ুন। হাত একেবারে শ্বশুর বাড়ি যাওয়ার পরই ছাড়া হবে। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। কোনো বেঈমানের সাথে আমি দ্বিতীয়বার? ফারি আরও কিছু বলতে নেবে তার আগেই লুসিয়ান ওর হাত টেনে রুমের থেকে বের করে করিডোর পেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসলো। থেকে আসান তরুণ বাড়ির সব মানুষই বসার ঘরে সোফায় বসে টুকটাক কথাবার্তা বলছিলেন। আসাফন খান, সাইফুল খান দুজনেই বাসায়, দুজন আর কেউই অফিসে যাননি, শুধুই রাফিদ মাহমুদ খান দুজনেই গিয়েছেন। দুপুরে খেতে আসায় ওনারাও আর যাননি। রাফিদ দুপুরে খেয়ে আর নিচে নামেনি, ক্লান্তিতে বিছানায় শুতেই রোদকে জড়িয়ে ঘুমিয়ে গেছে। আয়ন রাজনৈতিক কাজের জন্য পার্টি অফিসে গেছে, সকালে এখনও ফেরেনি। আর চার ভাই কর্তৃটা এক জায়গায় বসে ঘোষগল্প করার মধ্যে লুসিয়ান হঠাৎ ফারির হাত ধরে এভাবে টেনে সবার সামনে থেকে নিয়ে যেতে ফারি লুসিয়ানের হাত ধরে রাখা হাতটা ছাড়ানোর জন্য বলল, হাতটা ছাড়ুন বলছি। এভাবে দরজার দিকে যেতে দেখে মেহজাবিন খান উঠে তাড়াতাড়ি ওদের সামনে আসতে নিলে হঠাৎ বাগানের দিকটা থেকে ঝপঝপ আওয়াজ পেয়ে ভ্রু কুঁচকে তাকাতে তৎক্ষণে লুসিয়ান ফারিকে নিয়ে বাগানে চলে আসতে ওনারা সবাই এমন শব্দের উৎস খুঁজতে বাগানে আসতে ততক্ষণে তীব্র শব্দের ঝংকার তুলে মাত্র হেলিকপ্টারটা ল্যান্ড করলো আরিশদের বিশাল বাগানটায়। গাছের চিকন চিকন ঠালগুলো হেলিকপ্টারের তীব্র বাতাসে ভেঙে বাগানে বাতাসের ন্যায় উড়িয়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়তে সবাই কাল তাকালো বাড়ির পার্কিং এরিয়ায়। সেখানে থেকে আরিশ শাহাদাত আঙুলে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে বাগানের দিকে আসছে। আরিশকে আসতে দেখে সবাই ওর দিক থেকে চোখ সরিয়ে লুসিয়ানের দিক তাকিয়ে বলল, এসব কি হচ্ছে এখানে? সাফন খানের কথাই লুসিয়ান কোনো উত্তর করলো না। মাথাটা নিচু করে ফারির হাত সেভাবে ধরে হেলিকপ্টারের কাছে গিয়ে দাঁড়াতেই ওপর থেকে ইন্ডিয়া তাইনিন জুথিমণি এত তীব্র কিছু শব্দে বাগান থেকে পেয়ে ওপর থেকে ওরাও দ্রুত পায়ে নিচে এসে এসব দেখে অবাক চোখে তাকাতেই লুসিয়ান ততক্ষণে ফারিকে এক প্রকার জোর করে হেলিকপ্টারে উঠাতেই মেহজাবিন খান দৌড়ে সেদিকে যেতে যেতে বললেন, আরে আপনারা চেয়ে চেয়ে কি দেখছেন? আমার মেয়েটা। ততক্ষণে ইন্ডিয়া তাইনিন ছেলের এমন কাজে ভ্রুকুচকে বললেন, হোয়াট আর ইউ ডুইং উইথ থিস? হাউ ডু ইউ ইউজ দেম? Those who don't give even when asked for. There was no point begging them. You wanted it, but they are saying say want love, one gift. That's why I took my would-be bow. এই বলে হেলিকপ্টারে উঠে দরজাটা টেনে দিতেই সাথে সাথেই হেলিকপ্টারের পাখা গোল গোল হয়ে ঘুরতেই সেটা আকাশের দিকে উঠতে শুরু করলো। হেলিকপ্টারটা মাথার উপরে উঠে যেতেই মেহজাবিন খান চিৎকার করে বললেন, আরে এই ছেলে আমার মেয়ে। বলে উনি মাটিতে বসে পড়তেই সানজিদা খান দ্রুত পায়ে ওনার কাছে এসে দুই বাহুতে হাত রেখে বললেন, মেহজাবিন তুমি এভাবে? বড় ভাবি, আমার মেয়েটা ওই ছেলেটা নিয়ে গেল। বড় ভাবি, কান্নাটা আগে থামাও। ভাবি, আমি বলেছিলাম আমার মনটা কেমন অস্থির লাগছে। আমার মেয়ে। আগে শান্ত হও মেহজাবিন। এতক্ষণের হুট করে হয়ে যাওয়া ঘটনাটা কারো মাথায় তেমন ঢুকলো না। কি থেকে হঠাৎ কি হয়ে গেল সবাই যখন মেহজাবিন খানকে থামাতে ব্যস্ত তখন আরিশ ওনাদের সবাইকে স্বাভাবিক কণ্ঠে বলল, কান্না করো না সেজমা, ফারি ভালো থাকবে। আরিশ কথাটা বলে ওনার কাছে গিয়ে ওনাকে দাঁড় করিয়ে কিছু বলবে তার আগে মেহজাবিন খান কান্না জড়িত কণ্ঠে বললেন, আরিশ আব্বু, আমার মেয়ে। হ্যাঁ মেজমা, ওই ছেলেটা একটা বিদেশি ছেলে। ও। তুমি চিন্তা করো না। চিন্তা করব না? আমি বলছি তো। আরিশ। আমি লুসিয়ানকে 7 বছর ধরে চিনি। ও কেমন আমি জানি। শুধু তোমাকে এতটুকু বলতে পারি, আমার উপর যতটুকু ভরসা তোমাদের, তোমরা ঠিক আমাকে যতটা ভরসা করো, ছেলে হিসেবে লুসিয়ান তার থেকেও ঊর্ধ্বে। কিন্তু মেজমা, আমি তোমাকে অনেক আগেই বলতে পারতাম লুসিয়ানের সাথে ফারি, কিন্তু বলিনি। আমার জানা ছিল তোমার বিদেশি ফরেন টাইপের ছেলে পছন্দ নয়, তাইও এখানে থাকাকালীন কথাটা বললে দেখা যেত তুমি রাজি হতে না, পরিস্থিতিটা জটিল হতো, তাই এই সিদ্ধান্তটা নেয়া। মানে? হ্যাঁ সেজমা, লুসিয়ান কাঁদছিল, তোমার মেয়েকে হারিয়ে ফেলার ভয়ে কাঁদছিল। ও ভীষণ ভালোবাসে তোমার মেয়েকে। আমি ওর হয়ে এতটুকু কথা দিতে পারি, ফারি ভালো থাকবে তোমার ভাবনা থেকেও।
আরিশ কথাগুলো বলতেই সবাই কেমন নিশ্চুপ হয়ে গেলেন। আরিশ ছেলেটা রাগী উন্মাদ টাইপের, কিন্তু কোনো কিছু বলা কিংবা কোনো কিছু করার আগে ভবিষ্যৎটা পরিকল্পনা করে নেয়। তাই এ নিয়ে মেহজাবিন খান আর কথা না বাড়িয়ে সেখান থেকে কাউকে কিছু না বলে চলে আসতেই ইন্দিরা তাইনিন সবার মুখোমুখি হয়ে মাথাটা নিচু করে বললেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমি কখনো ভাবিনি আমার ছেলে এমন করবে। আমি আপনাদের সবার সামনে আপনার মেয়েকে আমার ছেলের জন্য চেয়েছিলাম, কিন্তু মেহজাবিন আপু না করায় আমি দ্বিতীয় কথা বাড়াইনি। কিন্তু ইন্দ্রিয়া আপু, আপনি দয়া করে এভাবে বলবেন না। মেহজাবিন মেয়েদের ছাড়া থাকেনি তো, তাই ওর মেয়েদের প্রতি একটু বেশি মায়া। 2 দিন গেলে ঠিক হয়ে যাবে। ওনাদের কথার মধ্যেও সাফওয়ান খান আরিশের দিকে তাকিয়ে বললেন, কাজটা কি ঠিক হলো বাবা? আব্বু, আমি সবাইকে বলে দিয়েছি ওরা সুইজারল্যান্ড ল্যান্ড করার সাথে সাথে ওদের বিয়েটা আগে দেবেন। তারপর ওদের কথা শেষ হওয়ার আগেই সাফওয়ান খান সাইফুল খানের দিকে তাকিয়ে বললেন, ভাই তোর। ভাইয়ের পক্ষ থেকে কোনো আপত্তি না পেয়ে সন্তুষ্ট হয়ে ইন্ডিয়া তাইনিনের দিকে তাকিয়ে বললেন। এই বলে বিষয়টা স্বাভাবিকভাবে নিতে না পারলেও নিঃশ্বাসটা ফেলে সবাইকে ভিতরে আসতে বলে নিজেও চলে এলেন। সাফওয়ান খান চলে আসছে, আরিশ, ইন্ডিয়া, জ্যোতি বাদে সবাই মহলের ভিতরে চলে আসেন। সবাই চলে আসতে ইন্ডিয়া আরিশের কাছে এসে বললেন, আমার প্রায় ক্যান্সেল করে দিয়েছি। তোমার বাবাই। তাকেও বলে দিয়েছি তুমি না হয় কালকের ফ্লাইটে যাবে। আচ্ছা, ধন্যবাদ সব বড় বড় জটিল বিষয়গুলোকে খুব ছোট করে মিটিয়ে দেওয়ার জন্য। ওনার কথায় আরিশ চুপ হয়ে যেতেই উনি আর কথা বাড়ালেন না, চুপচাপ বাড়ির ভেতরে চলে গেলেন। উনি চলে যেতে যথেও ঘুরে চলে আসতেই নিলে আরিশ ওর হাত ধরে ওর দিকে ঘুরিয়ে দাঁড় করাতেই যথি ওর হাত দুটো নিজের হাত থেকে ছাড়িয়ে পুনরায় চলে আসতে নিলে আরিশ আবারও ওর হাত টেনে কাছে এনে বলল, কি হয়েছে, এমন করছিস কেন? ছাড়ুন আমার হাত। মেজাজ গরম করিস না। যেই মেজাজ সব সময় আগুন হয়ে থাকে তার আবার গরম আছে নাকি? মৌ, কিসের মৌ? হ্যাঁ, কোনো মৌ নেই আপনার। এই বলে আবার ওর হাত ছাড়িয়ে নিতে আরিশ ওর বাহু চেপে একটু জোরেই বলল, মৌ, সরি বললাম তো। সরি বললেই কি সব সমাধান হয়ে যায়? মৌ, আমাকে যেতে দিন। দিব না। আরিশ কথাটা বলতে যথির আরিশের থেকে ছাড়া পাওয়ার জন্য মোচড়ামুচড়ি করতে আরিশ আবারও বলল, আমি না ছাড়লে কোনোদিনও ছাড়া পাবি না। আর যদি এমন কিছু করার চেষ্টা করিস সেটা তোর ফাও চেষ্টা। আরিশ এতটুকু বলে থেমে আবার বলল, যার জন্য সমগ্র পৃথিবীর সাথে লড়াই করতে পারি সেখানে তাকে ছেড়ে দেয়াটা, এটা মাথায় আনাও বিলাসিতা। কি করতে পারেন আপনি? এভরিথিং। আচ্ছা, মরতে পারবেন আমার জন্য? বলে আবার নিজেকে ছাড়াতে নিলে আরিশ ওকে ছাড়িয়ে ছেড়ে দিয়ে বলল, আমার মৌ আমাকে ছেড়েই না। বউয়ের জন্য মরা আরিশ খানের কাছে ক্ষুদ্র। তাহলে মরুন, মরে গিয়ে দেখান। বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসে। বলা তো আর যায় না, এই লোক কখন আবার খেপে যায়। যুথি চলে তো গেল ঠিকই, রেখে গেল এক হিংস্র পুরুষকে। তার ধারণা নেই এই পুরুষ তার জন্য ঠিক কতটা দূরে যেতে পারে। আরিশ তার ঢুকলো না বাড়ির ভিতর, বাইক নিয়ে বেরিয়ে গেল। ততক্ষণে সন্ধ্যা শেষ হয়ে এখন প্রায় রাত। আরিশ তখন বাড়ির ভেতরে আসেনি দেখে সানজিদা খানকে ফোন করতে ফোন বন্ধ পেয়ে আয়ানকে ফোন দিতেই আয়ান বলল, বড়মা, ভাই আমার সাথেই আছে। যদি এখন অনেকটাই রাত, তাই চিন্তাটা একটু বেশিই হচ্ছে। বিকালে ওনার সেজোজা মনটা ভালো লাগছে না বলল, তারপর মুহূর্তেই এরকম একটা ঘটনা ঘটলো। এখন তার মনটাও কেমন লাগছে না, কেমন অস্থির লাগছে। তাই জায়েদের রাতের খাবার তৈরি করতেই বলে রুমে চলে এলেন। আয়ন সব কাজ সেরে আরিশের বলা লোকেশনে অনুযায়ী একটা লেকে যেতেই আর দেখে আরিশ একটা বেঞ্চের ওপর পা দুলিয়ে বসে আছে। আয়ান আরিশকে পা দুলিয়ে বসে থাকতে দেখে সেখানে এগিয়ে আরিশের পাশে বসে বলল, ভাই। আয়ান আরিশকে কথা বলতে না দেখে ও চুপচাপ বসে থাকতে আরিশ তাচ্ছিল্য কণ্ঠে বলল, একটা কথা জানিস? আরিশের কথায় আয়ান ওর দিকে তাকাতে আরিশ বলল, ভালোবাসলে কেড়ে নিতে শেখো। রবীন্দ্রনাথের কথা মতো তাকে উঠতে দিও না। সে যদি দিন শেষে তোমার কাছে ফিরে না আসে, কারণ বিপরীত পক্ষের লোক যে ফাঁদ পেতে রাখবে না, এটা তুমি কি করে বুঝবে? তখন দেখা যাবে তুমি মানুষটার অভাবে নিঃশেষ হয়ে গেলে। মানে? ভিলেন বুঝিস?
হঠাৎ এই কথা বলছো? আমার হয়ে কাজ করবি? আচ্ছা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? শরীর ঠিক আছে তো তোমার? শাস্তি পাওয়া উচিত। কি হয়েছে ভাই? কিসব বলছো? বুঝতে পেরেছি বোন অভিমান করে কথা বলছে না তোমার সাথে, তাই তো? তোমার হয়ে আমি সরি বলে দেব, যেন তোমার সাথে বনু আবারও কথা বলে। আয়ান কথাগুলো বলে বোকা মনে আরিশের দিকে তাকাতেই আরিশ বসা থেকে উঠে বলল, তোকে দুটো জিনিসের তফাৎ বলি, নায়ক আর ভিলেনের পার্থক্য। নায়ক তো সবসময় মহান হয়, তাই না? সবকিছুই করে, কিন্তু দেখা যায় এদের মূল উদ্যোক্তা ভেলনা হয়। সমাজ, পরিবার, পরিজনদের ভিড়ে একদিন এরা হারিয়ে যায়। খুব প্রিয় কিছু হলেও সেটা অন্যের খুশির জন্য দিয়ে দেয়, শুধু মহান ট্যাগ উপাধিটা পাওয়ার জন্য। ভিলেন সবার কাছে সে নামেই ভিলেন, তার শুধু টার্গেট একটাই, নায়িকা কিংবা নির্দিষ্ট একটা জিনিস। জীবন দিয়ে দেবে, তবুও শেষ নিঃশ্বাস অবধি তার সেই জিনিসটা চাই। চাই মানেই চাই, সে হোক বৈধ কিংবা অবৈধ। তবে ভিলেন হওয়া এতটাও সহজ নয়। যেখানে মানুষ তোমাকে অনায়াসেই হারিয়ে দিতে পারে, ভিলেন হলে এমনভাবেই হও যাতে সবাইকে টক্কর দিয়ে তুমি তোমার টার্গেটকে নিজের করে নেবে। সমগ্র বিশ্বকে দেখাবে তুমি ভিলেন, আর ভিলেন শেষ অবধি কতদূর যেতে পারে ইতিহাস করে রাখবে। তাই আমার মতে নায়ক নয়, ভিলেন দরকার, তবে জীবন সুন্দর। আরিশ এমন ঘুরপ্যাচের কথায় আয়ান নড়েচড়ে বসে বলল, তোমার সাথে কথা বুঝলাম না ভাই। যাই হোক, এখন বাড়ি চলো। নায়ক উপাধিতে নিজেকে কখনো হারাতে চাইনি, শুরু থেকে বরাবর ভিলেন ছিলাম, সেটাই থাকতে চাই। এতটুকু বলে থেমে আবার বলল, হিরো ইটস ওকে, বাট ভিলেন ইজ ডিফারেন্ট। আয়ান আর বসে থাকতে পারল না, বেঞ্চে থেকে উঠে দাঁড়িয়ে আরিশকে নিজের দিকে ঘুরিয়ে বলল, কি হয়েছে ভাই, তোমাকে আজ এমন লাগছে কেন? আচ্ছা, আমার অনুপস্থিতিতে আমার একটা কাজ করে দেবে? আয়ান আরিশের দিকে ভ্রু কুঁচকে তাকাতেই আরিশ বলল, আমার মৌ বলেছে আমি কি তার জন্য মরতে পারবো? আমার বোকা মৌচাক জানেই না তার জন্য এই উন্মাদ ব্যালেন্স ছাড়া মানুষটা কি করতে পারে। তুমি এখন বাড়ি চলো, তোমার মাথা ঠিক নেই। কেমন অদ্ভুত লাগছে তোমাকে। আমি গুলি খাওয়ার ঠিক পর মুহূর্তে তুই আমার মুখে কল করে ইনোসেন্ট গলায় বলবি, আরিশ ভাইকে কে বা কারা গুলি করে পালিয়ে গেছে। আরিশ ভাইয়ের অবস্থা ভালো না, ব্যাস এতটুকুই। আমি করব গুলি। হোয়াট? হুম? তোমার কি মাথা নষ্ট হয়েছে? কি সব আবল তাবল বলছো? শোন, গুলি খাওয়ার পর বাঁচি কি মরি জানি না, তবে আমি যদি মরে যাই তবে আমার মুখে আমার কবরের বাঁ পাশটায় কবর দিস। অবশ্যই আমি মরার মুহূর্তের মাথায় তুই আমার মুখে গুলি করবি। আয়ান আরিশের এমন কথায় বিরক্ত হয়ে আরিশের হাত ধরে নিয়ে আসতে নিলে আরিশ ওর কথায় হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বলল, মনে রাখবি, আমার মুখ যেন বুঝতে না পারে গুলিটা আমি নিজেই নিজেকে করেছি। এই বলে পকেট থেকে ছোট্ট একটা কাগজের টুকরো বের করে আয়নের হাতে দিয়ে বলল, মুখে দিবি। এই বলে পিছনে গুজে রাখা পিস্তলটা বের করে মুখের সামনে এনে ফু দিয়ে ট্রিগারে অন করে বাঁকা হেসে বলল, অ্যাকশন। ব্যাস এতটুকু কথা। ততক্ষণে আয়ন বলতে চাইল, ভাই আমার কথাটা কিন্তু পর মুহূর্তেই শোনা গেল পিস্তলের চাপ দেওয়া ট্রিগারের শব্দ। ঠোস শব্দটা হওয়ার সাথে সাথে আরিশ ও শব্দ করে পিছিয়ে যেতে যেতে তখনই মুখে বাঁকা হাসি ফুটিয়ে উঠে বলল, এঁকেছি এক সূর্য দেখ, যার উষ্ণতা দারুণ। আরিশ গানটা গাইতে গাইতে মাটিতে পড়ে যেতেই আয়ান বাকরুদ্ধ হয়ে সেটা দেখে চোখ বড় বড় করে চিৎকার করে বলল, কি করলে এটা তুমি আরিশ ভাই? গুলি? আরিশের পেট থেকে গলগলিয়ে রক্ত বের হতে দেখে আয়ান দৌড়ে ওর কাছে এসে চেঁচিয়ে বলল, আরে ও রাবিশ, তুমি কি করলে এটা? পাগল তো নিজের ভালো বুঝে। তুমি একটা উন্মাদ। তুমি। আয়ানের কথার মাঝে আরিশ পেট চেপে বসে পড়তেই আয়ান ঘাবড়ে গিয়ে বলল, ভাই আমার কষ্ট হচ্ছে, এখন হসপিটালে নিয়ে যাব, চলো। এই বলে আরিশকে উঠাতে নিলে আরিশ ওর হাত ধরে বলল, তোকে কি বলেছি? ভাই এখন কথা বলার সময় নয়। আমার বউকে কল কর। শ্বাস উঠাতে উঠাতে কথাটা বলল। ভাই কলটা কর আয়ান। আয়ান আরিশের চোখ থেকে কষ্টে পানি বের হতে দেখে দিক কল না পেয়ে দ্রুত পকেট থেকে ফোন বের করে বাড়ির ল্যান্ডলাইনে ফোন করতে যুথি বসার ঘরে বসে থাকায় ফোনটা কানে ধরতেই আয়ান ভাঙা কণ্ঠে বলল, হ্যালো
আয়ানের এমন অদ্ভুত কণ্ঠ শুনে জুথি বলল, আয়ান ভাই। বোনো, আরিশ ভাই গুলি করেছে। মানে? আয়ান ঠিকমতো কথা বলতে না পারায় আরিশ ওকে কোনো রকম শ্বাস তুলতে তুলতে বলল, বল আরিশ ভাইকে কারা যেন গুলি করেছে। আয়ান আরিশের কথা মতো জুথিকে কথাটা বলতেই জুথি অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি 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 বলছো তুমি? মিথ্যা বলছো তাই না? বোনো, বড় আব্বুকে বল তাড়াতাড়ি আসছে। ভাইয়ের অনেক ব্লিডিং হচ্ছে। এরকম ব্লিডিং হলে ভাই হয়তো বাঁচবে। ব্যাস, জুথির আর শোনা হলো না। ঠাস করে ফোনটা হাত থেকে পড়ে যেতেই ভুবন কাঁপানো চিৎকার করে উঠে কান্না করে বলল, আরিশ ভাই, আপনার কিচ্ছু হবে না। আপনার বউ এক্ষুনি আপনার কাছে চলে আসছে। বসার ঘর থেকে জুথির এমন চিৎকার সাথে কান্নার শব্দ শুনে সবাই বসার ঘরে আসতে জুথির এমন বিধ্বস্ত অবস্থা দেখে সানজিদা খান ভ্রুকুচকে ওর পাশে গিয়ে বসে বললেন, কি হয়েছে মৌ? মা, আরিশ ভাই ও আমার স্বামী। ওর কান্নার রেশ এতটাই ক্রমশ বাড়ছিল যার দরুন কথাটা পর্যন্ত ঠিকভাবে উচ্চারণ করতে পারছিল না। জুথিকে এভাবে কাঁদতে দেখে সানজিদা খান পড়ে থাকা ফোনটার দিকে তাকিয়ে সেদিকে এগিয়ে ফোনটা কানে ধরতেই উনি স্তব্ধ হয়ে মেঝেতে বসে পড়েন। মুহূর্তেই খানমহলে নিয়ে আসে ভারী নিস্তব্ধতা। কারো যেন বিশ্বাস হওয়ার মতো না। সবার চোখেই জল এসে ভিড় করেছে সেই অনেক আগেই। সবার এমন নীরবতার মধ্যে জুথি চিৎকার করে কেঁদে ওঠে সাফন খানের কাছে এসে ওনার হাত ধরে বলল, আব্বু, আমাকে নিয়ে চলো তোমার ছেলের কাছে। তোমার ছেলের আমাকে প্রয়োজন। নিশ্চয়ই ওনার অনেক কষ্ট হচ্ছে। প্লিজ আব্বু, চলো আমাকে নিয়ে। জুথিকে পাগলের মতো বিহেভিয়ার করতে দেখে ওকে শান্ত করার জন্য ওর মাথায় হাত রেখে বললেন, এই তো মা, আমরা যাব। আয়নের থেকে লোকেশনটা নিয়ে আমরা যাব। সাফন খান আয়ানকে কল করতেই আয়ান জায়গার লোকেশন পাঠিয়ে বলল, বড় আব্বু, আমি ভাইয়াকে হসপিটালে নিচ্ছি, তুমি সেখানে আসো। উনি আয়ানের থেকে লোকেশন নিয়ে চটজলদি গাড়ি বের করে লোকেশন অনুযায়ী সেই জায়গায় পৌঁছে যেতে গাড়ি থামানোর সাথে সাথে জুথি গাড়ির দরজা খুলে দৌড়ে আসতে নিলে এতক্ষণ চিৎকার করে কান্নার জন্য হুট করে মাথাটা ঘুরে গেল, কেমন ঝাপসা হতে লাগলো। পরক্ষণে জুথি পড়ে যেতে নিলে রাফিদ পেছন থেকে জুথিকে ধরে দাঁড় করিয়ে বলল, সাবধানে। জুথির মাথাটা চক্করটা ছেড়ে যেতেই রাফিদের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে হসপিটালের মধ্যে ঢুকে এদিক ওদিক খুঁজতে খুঁজতে চিৎকার করে বলল, কোথায় আপনি? এই দেখুন, আপনার মৌ চলে এসেছে। এই বলে পাশে তাকাতে দেখে আয়ান চুপ করে মাথা নিচু করে বসে আছে। জুথি আয়ানকে দেখে মাত্র দৌড়ে ওর কাছে গিয়ে ওর পায়ের কাছে বসে বলল, আয়ান ভাই, আমার আরিশ ভাই কোথায়? আমাকে নিয়ে চলো তার কাছে। অতিরিক্ত কান্নার ফলে জুথির নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে। হয়তো আর কিছুক্ষণ এমন কান্না করলে সেন্সলেস হয়ে যেতে পারে। জুথি যখন অধিক ব্যস্ত হয়ে আয়ানকে বারবার জিজ্ঞেস করছিল তাই তার আরিশ ভাই কোথায়, এখন অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হয়ে আসতেই জুথি ওনার থেকে কোনো কথা না শুনেই দৌড়ে ভিতরে গিয়ে আরিশের পাশে বসে ওর গালে হাত রেখে বলল, আরিশ ভাই, এই যে আমি চলে এসেছি। কথা বলুন, আমাকে বলুন, কে আপনাকে গুলি করেছে? আমি তাকে ছাড়বো না, আর তাকেও আমি গুলি করে দিব। আরিশ ভাই। আরিশের কোনো সারা শব্দ করছে না দেখে জুথি আবারও ফুপিয়ে কান্না করতে করতে বলল, সরি, খুব করে সরি। তখন ওভাবে না বললে আপনি তো বাহিরে আসতেন না, আর কেউ আপনাকে গুলিও করতে পারতো না। এখন কথা বলুন, আর কখনো আপনাকে ফিরিয়ে দিব না। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? তাহলে কেন কথা বলছেন না? তখন কিন্তু আমি খুব কাঁদবো, খুব করে কাঁদবো। প্লিজ কথা বলুন। আরিশ কোনো কথাই বলছে না দেখে জুথি আরিশের হাতটা জড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠে বলল, আপনি রাগ করুন না, রাগ করে আমাকে মারুন, থাপ্পড় মারুন, রুম বন্দি করে রাখুন, কষ্ট দিন, ব্যথা দিন, তবুও চোখটা খুলুন না। আমি অভিমান করব না, আপনাকে ইগনোরও করব না। সত্যি বলছি, চোখটা খুলুন না। তখনও জুথি আরিশের কোনো রেসপন্স না পেয়ে নেতিয়ে গিয়ে আরিশের বুকের ওপর পড়ে ফোপাতে ফোপাতে বলল, আরিশ ভাই, চোখটা খুলুন না। এই দেখুন, আপনার মৌ চলে এসেছে। আপনার মৌ আর কখনো অভিমান করবে না তো আপনার উপর। তবুও চোখটা খুলুন না প্লিজ, আমার কষ্ট হচ্ছে তো আপনাকে ছাড়া। আপনি জানেন না, আপনার মৌ একটু কাঁদলে শ্বাস নিতে পারে না। আপনার মৌয়ের শ্বাস নিতে কষ্ট হয়।
তাহলে আপনি কেন আমায় কাঁদাচ্ছেন? ও আরিশ ভাই, চোখটা খুলুন। আমি আর কোনো দিন আপনার অবাধ্য হব না। আপনার বাধ্য বউয়ের মতো সব কিছু শুনবো, তবুও আমাকে এভাবে ফেলে রেখে যাবেন না। আমি বাঁচতে পারবো না আপনি বিহীন। প্লিজ 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 চোখটা তো খুলো। ব্যাস বাকি কথাটুকু আর বলা হলো না জুথির। তার আগেই নিস্তেজ হয়ে সেন্স হারিয়ে ফেলল। ডক্টর তখন বের হতেই খান বাড়ির সবাই ডাক্তারের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে বললেন, ডাক্তার, আমার ছেলে কথা বলছেন না কেন ডাক্তার? ওনাদের এমন ফ্যাকাশে চুপসে যাওয়া মুখ দেখে ডক্টর ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করে ওনাদের বুঝিয়ে বলার জন্য বললেন, মানে কি কি বলতে চাইছেন আপনি?